সকাল মানেই নতুন তথ্য, নতুন গল্প আর নতুন অসংখ্য কর্মসূচি। সুন্দর দিনের প্রত্যাশায় চ্যানেল 24 আয়োজন সকাল 24। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 23 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 7 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল সকাল আয়োজনের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেয় আপনাদের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে তা চূড়ান্ত হয়। বৈঠক শেষে সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার সাথে আলোচনা করে 24 ঘন্টার মধ্যে তালিকা চূড়ান্ত করা হবে। আমরা একটি প্রতিবেদনও দেখে আসবো এবারে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। বর্তমান পরিস্থিতি বাস্তবতায় নতুন সরকারের রূপরেখা চূড়ান্ত করতে সন্ধ্যায় বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্য। বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের সাথে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। দীর্ঘ বৈঠক শেষে রাত 12টার পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন ছাত্র অভ্যুত্থানের নেতারা। অপেক্ষমান সাংবাদিকদের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, বৈঠক হয়েছে ফলপ্রসূ। সর্বসম্মতিক্রমে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত হবে পুরো তালিকা। ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম। আহ্বান জানান, চলমান নৈরাজ্য ঠেকাতে দ্রুত নিতে হবে কার্যকর পদক্ষেপ। লুটপাট বন্ধ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে ছাত্র সমাজকে থাকতে হবে সতর্ক। এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সাব্বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। এবার একটু আমরা পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নেব। আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমি দেখছি, সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, এটি নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। বঙ্গভবনে বৈঠক, 15 থেকে 20 সদস্যের সরকার চূড়ান্ত হয়নি, শপথের দিনক্ষণ। প্যারিস থেকে ডক্টর ইউনূস দেশে ফিরতে পারেন আজ। সমন্বয়কদের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব: ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডক্টর তাসনিম আরিফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিদুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি আরেকটি শিরোনাম আমি দেখছি, বেশিরভাগ থানা লন্ডভন্ড, নেই পুলিশ। অস্ত্রকুলি সহ বিভিন্ন সরঞ্জাম লুট, আইন শৃঙ্খলা রক্ষায় 3 বাহিনীর সঙ্গে পুলিশ, বিজিবি। বিমানবন্দর ও থানায় নিরাপত্তায় আনসার। দর্শক, দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আগুনের পর অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেশিরভাগ থানায় নেই পুলিশ সদস্য। লুটপাট করা হয়েছে থানার মালামাল। অনেক জায়গায় স্থানীয়রা জড়ো হয়ে পাহারা দেন বিভিন্ন স্থাপনা। দর্শক, আরো একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে আসব।
রীতিমতো ধ্বংসস্তূপ, থানার ভেতরে বা বাইরে আগুনে পুড়ে ছাই সবকিছু, সব জায়গায় ক্ষতচিহ্ন। এ চিত্র চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার। সোমবার বিকেলে ছাত্র জনতার বিজয় মিছিলের পর দুর্বৃত্তরা জেলার অন্তত 10টি থানায় ঢুকে চালায় এমন তাণ্ডব, লুট করে নিয়ে যায় জিনিসপত্র। পাশে সিডিএ মার্কেটের ব্যবসায়ী সহ স্থানীয়রা জানান, সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার মুখে প্রতিরোধ করতে চেয়েও পারেননি তারা। পুলিশহীন থানার বাকি সরঞ্জাম রক্ষায় এখন পাহারা দিচ্ছেন তারা। আমরা ওদেরকে নিয়েও চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকেও পর্যন্ত আওয়ামী লীগ ট্যাগ দিয়ে এই যারা লুটেরা তারা পর্যন্ত মারার জন্য উঠে পড়ে লেগেছিল। সিডিএ মার্কেটের ব্যবসায়ী বৃন্দগণ এদের ওয়াল টপিয়ে মসজিদে ঢুকেছে, মসজিদ থেকে আবার এখানে পাশের বাড়িতে ঢুকেছে, কোনো রকম মারা এদেরকে পার করে দিচ্ছে মাগরিবের পরেই। তছনছ করে গেছে। পরিশেষে এখানে মহিলা পুলিশ এবং ফ্যামিলির এদেরকে আমাদের মসজিদের মুয়াজ্জিন সহ এদেরকে পিছন থেকে কোনো মতে তাদেরকে পার করে তাদেরকে ইজ্জত রক্ষা করছে। রাজশাহীর বিভিন্ন স্থাপনায় হয় ভাঙচুর, লুটপাট। সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে হয় হামলা। রংপুরে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হয় ভাঙচুর, হামলা হয় তুষার কান্তি মণ্ডলের বাড়িঘরেও। হামলার খবর মিলেছে খুলনায়ও। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সদ্য সাবেক এমপি এস.এম. কামাল হোসেন, সালাম মুর্শিদি, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের বাড়ি ও অফিসে ভাঙচুর চালানো হয়। বরিশাল জেলা প্রেস ক্লাব, সিটি কর্পোরেশনের এনএক্স ভবন, আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাসভবনে হয় হামলা। পাবনার বিভিন্ন স্থাপনায় হয়েছে ভাঙচুর। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হয় হামলা। শেখ হাসিনার পদত্যাগের খবরে ঠাকুরগাঁওয়ে হয় ধ্বংসযজ্ঞ। আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেনের বাড়িতে হয় হামলা। এছাড়া বিভিন্ন বাড়ি ও দোকানপাটে চালানো হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। গাইবান্ধায় পুলিশ সুপার, জেলা প্রশাসক, আওয়ামী লীগ কার্যালয়, বিভিন্ন স্থাপনা সহ বাড়িতে হয় হামলা, ভাঙচুর। বরগুনায় আওয়ামী লীগ কার্যালয় ও গোলাম সরোয়ার টুকু, নাদিরা সুলতানার বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। জামালপুরে সাবেক ধর্মমন্ত্রী মির্জা আজম, জেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আগুন দেওয়া হয়। ফেনীতে ভাঙচুর করা হয় নিজাম হাজারীর বাগান বাড়ি সহ বিভিন্ন স্থাপনায়, দেয়া হয় অগ্নিসংযোগ। ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি দপ্তর, আওয়ামী লীগের অফিস ও নেতাকর্মীদের বাড়িতে হয় হামলা, ভাঙচুর হয়েছে আনিসুল হকের বাড়িতেও। মাফতুহা মিলি, চ্যানেল 24। দর্শক, আমরা সমকালে পড়ছিলাম বেশিরভাগ থানার লন্ডভন্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম। এবার একটু আমরা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের অবস্থা নিয়ে জেনে আসব। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। হোসেন রায়হান, কি অবস্থা সেখানকার? স্কুল কলেজ খুলেছে কিনা এবং স্থলবন্দরের কি অবস্থা? সারিকা, আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পঞ্চগড় জেলায় বিরাজ করছিল তার অবসান ইতিমধ্যে ঘটে গেছে। অর্থাৎ এখন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের অনুকূলে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল পঞ্চগড়ের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে রাষ্ট্রের যারা কর্ণধার আছেন তারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্থানীয় সার্কিট হাউসে তাদেরকে ডেকে পঞ্চগড় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যা যা করণীয় এবং পরামর্শ গ্রহণ করেছে এবং সেই সুবাদে ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথেও কথা বলা হয়েছে। তো গতকাল থেকে এখানকার পরিস্থিতি স্বাভাবিক। ইতিমধ্যে সরকারের যে ঘোষিত কর্মসূচি সেটি বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ অফিস আদালত খুলেছে, স্কুল কলেজ আপাতত সেভাবে খুললেও কিন্তু আপনার ছাত্রছাত্রীরা স্কুলে অভিভাবকরা তাদেরকে পাঠাচ্ছে না। তবে যে এখানে যে পরিবহনের যে অবস্থা সেটি হচ্ছে দূরপাল্লার বাস বন্ধ ছিল, ইতিমধ্যে দূরপাল্লার বাসও চালু হয়েছে। আন্তঃজেলায় যেসব বাস সার্ভিস চলাচল করত সেগুলি চলছে। শহর কেন্দ্রিক যেসব পরিবহন অর্থাৎ অটোরিকশা, 3 চাকার যানবাহন সেগুলি চলাচল করছে। আর আপনি জানেন যে শুরু থেকেই কিন্তু পঞ্চগড় জেলা থেকে আন্তনগর এক্সপ্রেস, যেটি ঢাকার যোগাযোগের একমাত্র মাধ্যম সাধারণ মানুষের, সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সীমিত আকারে স্থানীয়
পঞ্চগড় জেলা থেকে পার্বতীপুর দিনাজপুর পর্যন্ত সীমিত পরিসরে এই 2-1টি ট্রেন চালু করলেও কিন্তু মাঝপথে তা বন্ধ হয়ে যায়। সরকারের সিদ্ধান্ত হয়তো হবে ইতিমধ্যে তা খুলে দেওয়ার। আর আপনাকে বলে রাখি যে অর্থ বাণিজ্যের যে বিষয়টি সেটি হচ্ছে পঞ্চগড় জেলা হচ্ছে কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল। পাশাপাশি আমাদের এখানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা বন্দর রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র চতুর্দেশীয় বন্দর। এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল, কিন্তু ইতিমধ্যে সেই বন্দরও চালু হয়েছে। এখন যথারীতি আমদানি রপ্তানি হচ্ছে। তো সব মিলে সার্বিক পরিস্থিতি এখানে ভালো। এখন মানুষের মধ্যে উৎকণ্ঠা আস্তে আস্তে কমছে। তো এই ছিল সারিকা পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি আমার কাছে। হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা পঞ্চগড়ের পরিস্থিতি জানছিলাম। গেল কয়েকদিন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি গেলেও পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিকের দিকে, যেমনটি জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান। দর্শক, আমরা পত্রিকা পড়ছিলাম, সমকালের শিরোনামগুলো দেখছিলাম। এবারে আমরা চলে যাব প্রথম আলোতে, দেখে নেব প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। প্রথম আলোতে একই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূসকে প্রধান করতে অন্তর্বর্তী সরকার। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাবে ডক্টর ইউনূস সম্মত, আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর। হামলা আগুনের পর ঢাকার বেশিরভাগ থানায় পুলিশ নেই। সোমবারের সংঘাতের ঘটনায় আরও 103 জনের মৃত্যু। আরও অন্তত 1 জন প্রতিমন্ত্রী ও 13 জন সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর গতকাল জানা গেছে। 1 জন প্রতিমন্ত্রী ও 13 জন সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর গতকাল জানা গেছে এবং 103 জনের মৃত্যুর খবর গতকালই জানা গেছে। সচিবালয়ে ভয় আতঙ্ক, হঠাৎ পদত্যাগের পর বদলে গেল প্রশাসনের প্রাণকেন্দ্র। সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের চিরচেনা রূপ। বিদ্যমান পরিস্থিতিতে ভয় শঙ্কা নিয়ে সচিবালয়ে এসেছিলেন অনেকে আবার আসেননি, ফলে কাজ হয়নি। বরং গুজব আতঙ্কের কারণে দুপুর 12টার দিকেই হঠাৎ অফিস ছাড়েন কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। কালের কণ্ঠের শুরুতেও একই শিরোনাম, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। উপদেষ্টাদের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাবে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ আজ। থানার নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার। আমরা শুরুতে একটি প্রতিবেদনে আপনাদের জানাচ্ছিলাম, 652 থানার মধ্যে 470 থানায় হামলা, ভাঙচুর, আগুন। ক্ষমা চেয়ে বাহিনীর সংস্কার চাইল পুলিশ অ্যাসোসিয়েশন। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আবার একটু জেনে আসবো। এবার একটু আমরা চলে যাব ঝিনাইদহে। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম। সারিকা, গত 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা কিন্তু ঝিনাইদহ শহরের বিভিন্ন বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং সেই দিনে কিন্তু একজন আওয়ামী লীগ নেতা সহ মোট 3 জন নিহত হয়েছে। আর তারপর থেকে কিন্তু আসলে ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলোর কোনো ঘটনা দেখা যায়নি জেলা জুড়েই। তবে সরকারি স্থাপনার মধ্যে যে ঝিনাইদহ প্রধান ডাকঘর রয়েছে সেটি ভাঙচুর করা হয়েছে এবং যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া যে পুলিশ তারা কিন্তু কার্যক্রম বন্ধ রেখেছে, ফলে ঝিনাইদহ শহরের কোথাও পুলিশি যে টহল বা নিরাপত্তা সেগুলো দেখা যাচ্ছে না। ফলে মানুষের মধ্যে একটি আতঙ্ক রয়েছে এবং নিরাপত্তাহীনতায় তারা মনে করছে। ফলে সাধারণ মানুষ তারা কিন্তু নিরাপত্তার বিষয়ে তারা দাবি করছে যে নিরাপত্তা জোরদার করা হোক। আর এই পরিস্থিতিতে সব থেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঝিনাইদহ যে শহর, তার পায়রাচর পোস্ট অফিসের মোড়ে প্রতিদিন সকালে কিন্তু কাজের সন্ধানে বিভিন্ন মানুষ এসেছে। আমরা দেখছি তারা কিন্তু বলছেন যে আসলে এই পরিস্থিতিতে তারা কাজে যেতে পারছেন না, তারা বেকার হয়ে যাচ্ছেন এবং তাদের জীবন জীবিকা চালাতেও বেশ কষ্ট হচ্ছে। ফলে পরিস্থিতি যতটা দ্রুত স্বাভাবিক হবে ততই কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের জীবন জীবিকা চালাতে
সহজ হবে। এছাড়া যে ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই বন্ধ রয়েছে এবং ফলে কিন্তু বন্ধ রয়েছে এবং যে পরিবহনগুলো বিশেষ করে যাত্রীবাহী এবং পণ্য পরিবহন সেগুলো কিন্তু চলাচল একদমই নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটু বেশ বিপাকে আছে। এছাড়া মানুষের নিরাপত্তার বিষয়েও বেশ আতঙ্কিত রয়েছে। তো যত দ্রুত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে ততটাই মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে। তো এই ছিল ঝিনাইদহের সর্বশেষ পরিস্থিতি। সারিকা। সাদ্দাম হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কালের কণ্ঠে শিরোনামগুলো পড়তে পড়তে আমরা ঝিনাইদহের আইন শৃঙ্খলা বাহিনীর খবরাখবর জানছিলাম। এবারে চলে যাব আমরা দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনামের শুরুতে এই যে শিরোনামটি রয়েছে, সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট। মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। 2 কোটি টাকা আত্মসাতের মামলায় গত 6.5 বছর ধরে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা 2 শাখার উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সইয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাজধানী জুড়ে কোথাও ট্রাফিক পুলিশ না থাকায় ছাত্ররা স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। ছবিটি গতকাল শান্তিনগর মোড় থেকে তোলা। দর্শক, একটি ছবি এখানে দেখানো হয়েছে। ছাত্ররা বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্বই পালন করেছে বলা যায় এবং খুব সুশৃঙ্খলভাবে সড়কে যান চলাচল করেছে। আমরা এরকম একটি শান্তি শৃঙ্খল দেশ চাই, এরকমই আমাদের প্রত্যাশা। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকাতে। আমরা পড়ছিলাম দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের পর সব শেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখব। 15 বছরে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে প্রায় 15 লাখ কোটি টাকার বেশি। এ সময় দেশ থেকে পাচার হয়েছে প্রায় 150 বিলিয়ন ডলার। 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে, অথচ 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সে হিসেবে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি থেকে 15,58,206 কোটি টাকা বেড়েছে। দর্শক, বণিক বার্তা পড়ছিলাম। এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে সময় হলো কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, প্রতিদিন পরিকল্পিত সুন্দর একটি দিন শুরুর জন্য আবহাওয়া বার্তাটি জেনে নেওয়া প্রয়োজন। আমরা এবারে আবহাওয়া বার্তাটি জেনে নেব আজকের সারাদিনটি বিভিন্ন বিভাগে কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.6 ও সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 34.6 ও সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 33.2 ও সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 31.4 ও সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 32.2 ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 32.4 ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 33.4 ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 32.3 ও সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 24.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 35 ডিগ্রি সেলসিয়াস। সকল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
দর্শক, আমরা জানছিলাম আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কাজের প্রয়োজনে ঘরের বাইরে বেরোবেন, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। এবার একটু চলমান পরিস্থিতি, আমরা বাজার পরিস্থিতি নিয়ে জানবো। আজ আমরা চলে যাব বরগুনাতে। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। আবু জাফর সালে, বরগুনাতে কি অবস্থা দেখছেন বাজারে? আমরা গেল দিন শুনেছি নিত্যপণ্যের দাম অনেকটাই কমে এসেছে, এখন কি পরিস্থিতি? এবং আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে বরগুনা থেকে কৃষি পণ্য সারা দেশে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়েছে কিনা। যে বাজার, সবজির বাজারে কিন্তু আসলে দাম অনেকটা বাড়তি, অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু 10 থেকে 20 টাকা করে বাড়তি। আমি যদি আপনাকে বলি যে শসা, করলা, চিচিঙ্গা এবং অন্যান্য কাঁকরোল সবগুলোই কিন্তু 10 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারণ এখানে বিক্রেতারা যে বিষয়টি জানিয়েছেন যে অর্থাৎ যে মালামালের সরবরাহ কম, যার কারণে দাম বেশি। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরগুনা যে সবজি বিক্রি হয় তার অধিকাংশই কিন্তু উত্তর অঞ্চল থেকে আসে এবং এই দেশের বর্তমান পরিস্থিতির কারণে যে সবজির সরবরাহ কম এবং যা চাহিদা তার চেয়ে কম বাজারে সবজি, যার কারণে আসলে দাম অনেকটা বাড়তি। তবে এখানকার যে করলা, সেটি বরগুনার স্থানীয় যে কৃষি, এখানে যারা কৃষকরাই এখানে পর্যাপ্ত করলা এখানে উৎপাদন হয়, যার কারণে করলার দাম কিছুটা কম রয়েছে। তবে যেটি হচ্ছে যে শসা গত 2-3 দিন আগেও কিন্তু 15 থেকে 20 টাকাকে পাইকারি দরে বিক্রি হচ্ছে, সেটি আজকে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কাকরোল 70 টাকা পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবে প্রত্যেকটি আসলে সবজিটি 10 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। আর আপনি যে বিষয়টি আসলে জানতে চেয়েছিলেন যে এখান থেকে যে পণ্য সরবরাহ, আসলে বরগুনা থেকে সবজি বা কৃষি পণ্য অনেকটাই আসলে সরবরাহ হয় না, তবে মাছ কিন্তু এখান থেকে ঢাকা বা অন্যান্য জেলায় কিন্তু সরবরাহ হয়। অর্থাৎ এখানে বরগুনা কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেখান থেকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আসলে যে গাড়ি এবং মাছের যে ট্রাক সেগুলো কিন্তু ঢাকার বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন জেলায় সেটি মাছ নিয়ে যায়। এবং তবে পণ্য মাছের যে সরবরাহ বা সে গাড়ি যাতায়াত, সেটি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে ইলিশের যে সরবরাহ, সেটিও কিন্তু কম এবং দামও কিন্তু আসলে সেই কমই নিয়ে, এটিও কিন্তু আসলে ক্রেতার নাগালের বাইরে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ সারিকা। আবু জাফর সালে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরগুনার বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।